আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে পিরিয়ডস বা মেনস্ট্রুয়াল সাইকেল, যেটাকে বাংলায় মাসিক চক্র বলে। তো এই বিষয়টা কিন্তু প্রতিটা মানুষের জানা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের এবং যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা যদি করেন তাহলে কি কি শিখতে পারবেন, যে মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কেন ব্লিডিং হয়, কেন ব্যথা হয়, এবং কখন প্রেগনেন্সি আসবে, কখন প্রেগনেন্সি আসবে না, কখন ওষুধ খাওয়া দরকার, কখন ওষুধ খাওয়া দরকার না, সকল ধারণা আজকে আমার এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। এবং আমি আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কি করি, আমাদের কাজ শুরু করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, এই চক্র বা সাইকেল বলতে কিন্তু আমরা বুঝি একটা বিষয় পুনরায় আবৃত্তি বা রিপিট হবে বা বারবার হবে, একই জিনিস বারবার হবে, সেটাকে আমরা বলি চক্র বা সাইকেল। মেয়েদের শরীরে এমন কিছু ঘটনা আছে যেগুলো প্রতি মাসে রিপিট হয়, মানে যে একই সকল ঘটনা বারবার হয়, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। তো কি ঘটে সেই বিষয়টা আমরা এখন একটু আলোচনা করি। এখন যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন সেই ছবিটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গান। এখানে দুইটা জিনিস আছে, এটাকে বলে ইউটেরাস এবং এখানে এটাকে বলে ওভারি। এই ভিডিওটা সম্পূর্ণ ভালো করে বোঝার জন্য আমার প্রিভিয়াস যে ক্লাসটা ছিল বেসিক পার্টস অফ ইউটেরাস, সেটা দেখে আসলে এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাছাড়াও আমি এখন যতটুকু দরকার ততটুকু এখন বুঝিয়ে বলছি। তো এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অর্গান। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউটেরাস, একটা হচ্ছে ওভারি। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে ভিতরে, আর একটা ধারণা দিয়ে দিই, যে আমাদের যে ইউটেরাস আছে তার যে এখানে কিন্তু 3টা লেয়ার রয়েছে। এই যে ফোঁটা ফোঁটা করে আমি যেটা দেখিয়েছি এটা হচ্ছে ইউটেরাসের ভিতরের লেয়ার, যেটাকে বলে এন্ডোমেট্রিয়াম। এটাকে বলে হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ভিতরের লেয়ারকে বলে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম বলে। মাঝের লেয়ারকে বলে মায়োমেট্রিয়াম, বাইরের লেয়ারকে বলে পেরিমেট্রিয়াম। তো আমাদের আজকে আলোচনা করব শুধুমাত্র ভেতরের যে লেয়ারটা আছে এটা এন্ডোমেট্রিয়াম নিয়ে। তো একটা মেয়ের শরীরে কি ঘটে, তো আগে বেসিক ফাংশন যেটা সেটা আমি বলে রাখি, যে একটা মেয়ে কনসেপ্ট করার পরে যে বাচ্চাটা বড় হয় এই ইউটেরাসের ভিতরে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপরে কিন্তু বড় হয়, এবং পরবর্তীতে এই ভ্যাজাইনাল চ্যানেল দিয়ে কিন্তু বাচ্চাটা ডেলিভারি হয়। এবং যে অভারি আছে, অভারির কাজটা বলি। অভারি কি হয়, প্রতি মাসে একটা করে অভারি, এগুলো কিন্তু সব ইমেচুর অবস্থায় থাকে। আরো সহজ করে বলি আমি, যে দুই সাইডে দুইটা অভারি দেখতে পাচ্ছেন, যে কোনো দুইটা ওভারির ভিতর থেকে যে কোনো একটা ওভারি, মানে দুইটা ওভারির ভিতর থেকে যে কোনো একটা ওভারি থেকে একটা মাত্র ডিম বের হয়ে ইউটেরাসে এই জায়গায় অবস্থান করে, এই জায়গায় অবস্থান করে, অবস্থান করে, এবং এটা ডিউরেশন থাকে 1 থেকে 2 দিন। এই যেই জায়গাটায় এই ডিমটা প্রতি মাসে এসে অবস্থান করে সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা। সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাম্পুলা, এবং এটা 1 থেকে 2 দিন অবস্থান করে। এবং এই 1 থেকে 2 দিনের ভিতরে যদি কোনো মেয়ে সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়িত হয় তাহলে কি হয়, ওই স্পার্ম এসে, ছেলেদের যে স্পার্ম বা বীর্য এসে এই ভ্যাজানাল চ্যানেলের ভেতর দিয়ে এদিক দিয়ে ইউটেরাসে ঢুকে এই অ্যাম্পুলাতে আসে। অ্যাম্পুলাতে আসার পরে এখানে ফার্টিলাইজেশন হয় বা জাইগোট সৃষ্টি করে, পরবর্তীতে ডিম বাচ্চা এবং শুক্রাণু মিলিত হয়ে এটা এই ইউটেরাসের এখানে এসে লেয়ারের উপরে, মানে ইউটেরাসের লেয়ারের উপরে বড় হতে থাকে, এবং পরবর্তীতে ডেলিভারির সময় ভ্যাজানাল চ্যানেল দিয়ে বাচ্চা ডেলিভারি হয়। এটা হচ্ছে ইউটেরাস এবং ওভারির মেন ফাংশন। এখন আমরা দেখব যে প্রতি মাসে একটা মেয়ের কি কি মানে পরিবর্তন হয়, যে মেনস্ট্রুয়াল সাইকেলে কি কি পরিবর্তন হয় সেই জিনিসটা এখন আমরা একটু দেখব। তার জন্য আমি একটু এটা ক্লিয়ার করে রাখি। তো প্রতি মাসে কি ঘটনা ঘটে, প্রতি মাসে আগে বলে রাখি যে এক অন অ্যান অ্যাভারেজ
যে প্রতি মাসের মেনস্ট্রুয়াল সাইকেলের ডিউরেশন বা ডেট অ্যাভারেজ সাধারণত মানে বেশিরভাগ মেয়েরই হয়ে থাকে 28 থেকে 32 দিন। ডিউরেশন কত মেনস্ট্রুয়াল সাইকেলের নর্মাল? 28 থেকে 32 দিন। 28 থেকে 32 দিন। তবে কেউ, বাট এটা কিন্তু ফিক্সড না, অ্যাভারেজ। তো কারোর কারোর হচ্ছে 26 দিন পর পর হতে পারে। যদি 26 দিন পর পর হয় তাহলে সেটা তার জন্য অ্যাভারেজ, মানে তার জন্য নর্মাল। কারণ কেউ যদি বলে আমার 34 দিনে হয়, 34 দিন পর পর হলে এটা তার জন্য নর্মাল। এটা ডিপেন্ড করে তার শরীরের উপরে, ঠিক আছে। আবার কেউ যদি বলে যে আমার পিরিয়ড হয়, এক মাসে পিরিয়ড হলো 26 দিনে এবং পরবর্তী মাসের পিরিয়ড হলো 30 দিনে, এটা কিন্তু নর্মাল না। যেটা হবে সেই ডেট সে ফলো করবে। 26 দিনে হলে 26 দিন পর পর, 30 দিনে হলে 30 দিন পর পর, মানে যেই ডেটে হোক পর পর সিরিয়াল মানে ডেট ফিক্স থাকা লাগবে। কিন্তু একটা কম বেশি যদি ডেট হয় যে এই মাসে 26 দিন, পরের মাসে 30 দিন, পরের মাসে 34 দিন, তাহলে কিন্তু এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এবং এমন হলে কিন্তু আপনার প্রেগনেন্সি কিন্তু না হতে পারে। আর যখন আপনাদের এমন মিনিস্ট্রাল সাইকেলের ডেট পরিবর্তন হতে থাকবে, তখন কিন্তু আপনার একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। তো এখন আমরা দেখি যে প্রতি মাসে কি চেঞ্জ হয়। প্রতি মাসে কি চেঞ্জ হয়? আমি বলেছিলাম আগে যে ইউটেরাসের ভিতরে যে ভিতরের লেয়ারটা আছে এটাকে বলে এন্ডোমেট্রিয়াম। তো মেনস্ট্রাল সাইকেল যখন শুরু হয় তখন দেখবেন 4 থেকে 5 দিন কিন্তু প্রথমের দিকে ব্লিডিং হয়। কেন ব্লিডিং হয়? কারণ প্রতি মাসে যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয়, ইউটেরাসের ভিতরে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে বের হতে থাকে। যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আছে, এ ফোটা ফোটা করে দেখাইছি, সম্পূর্ণ দুই সাইডের দুইটা লেয়ারই ছিঁড়ে বের হয়ে আসে এবং এটা ছিঁড়তে সময় লাগে 4 থেকে 5 দিন। এই জন্যই কিন্তু ব্লিডিংটা হয়, যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে বাইরে চলে আসে এবং ছিঁড়তে সময় লাগে 4 থেকে 5 দিন। এবং এখানে আরেকটা কাজ হয়, প্রতি মাসে এটা ছিঁড়ে বের হয়ে আসে 4 থেকে 5 দিনের ভিতরে। এবং পরবর্তী যে দিনগুলো আছে, যে আগেই বলেছিলাম যে 28 দিন ধরে দিলাম, 28 দিন ধরে নিলাম, 28 দিন এভারেজ ধরে নিলাম, 28 দিন পর পর একটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল হয়। তো প্রথম 4-5 দিন, 4 থেকে 5 দিন কি হয়, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে বের হয়। এবং এই 4-5 দিন ছিঁড়ে ছিঁড়ে 4-5 দিন পর যখন ছিঁড়ে সম্পূর্ণ বের হয়ে যায়, তখন বাকি এই 28 দিনের ভিতর থেকে 4-5 দিন বাদ দিলাম, বাদ দেওয়ার পরে বাকি যে দিনগুলো থাকে সেই দিনগুলোর ভিতরে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আবার তৈরি হয়ে যায়। কি বললাম? 28 দিনের যে মেনস্ট্রুয়াল সাইকেল, সেটার মানে প্রথমকার 4-5 দিন যে ব্লিডিং হয়, ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যায় এবং পরবর্তী দিনগুলোর ভিতরে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আবার তৈরি হয়ে যায়। এর সাথে ওভারিতে আরেকটা কাজ হয়। কি কি কাজ হয় বলি, যে দুইটা ওভারির ভিতর থেকে যে কোনো একটা ওভারিতে একটা মাত্র ডিম্বাণু ম্যাচিওর হয়। সবগুলা ডিম্বাণু কিন্তু ইনম্যাচিওর অবস্থায় থাকে। একটা মাত্র ডিম্বাণু ম্যাচিওর হয় এবং ম্যাচিওর হয়ে মানে পরিপক্ক হয়ে এই অ্যাম্পুলাতে আসে। অ্যাম্পুলাতে এসে স্পার্মের জন্য 1 থেকে 2 দিন ওয়েট করে। যদি 1 থেকে 2 দিনের ভিতরে স্পার্ম পায়, তাহলে ফার্টিলাইজেশন হয়ে মেয়েটি প্রেগনেন্সি বা কনসেপ্ট করে এবং এটা এসে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপরে জমা হয়। কিন্তু একটা মেয়ে যে ডিম্বাণু স্পার্ম পাই কখন? এটা পাই সর্বোচ্চ 2 থেকে 5, বা এটা হতে পারে কারণ কম হতে পারে, কারণ একটা মেয়ে তো পিরিয়ড শুরু হয় ক্লাস 5, 6, 10, 12 বছর বয়স থেকে, কিন্তু বিয়ে হয় 20 বছর থেকে, 20, 22, 25, মানে হতে পারে এটা। কিন্তু বোঝানোর জন্য আমি বলছি বিষয়টা, যে স্পার্ম বেশিরভাগ সময় কিন্তু ডিম্বাণুরা পায় না। বেশিরভাগ সময় কিন্তু অ্যাম্পুলাতে স্পার্ম পায় না, কারণ মেয়েটা তো ইন্টারকোর্স করেই না। তো কি হয়, এই 1 থেকে 2 দিনের ভিতরে যদি স্পার্ম এই অ্যাম্পুলাতে না আসে, তখন এই ডিম্বাণুটা আর অ্যাম্পুলাতে থাকে না। কোথায় থাকে? ইউটেরাসের অন্য কোথায় চলে যায়, কিন্তু অ্যাম্পুলাতে থাকে না। তখন কি হয়, এই ডিম্বাণুটা ইউটেরাসের অন্য কোথাও জায়গায় থাকে কিন্তু অ্যাম্পুলাতে থাকে না। যখন হচ্ছে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে বের হয়, তখন এই ডিম্বাণুটাও এই লেয়ারের সাথে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যায়। আবার পরবর্তী মাসে কি হয়, আবার একটা ডিম্বাণু ম্যাচিওর হয়, অ্যাম্পুলাতে আসে, স্পার্ম পায় না। যখন পিরিয়ড শুরু হয়, তখন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের সাথে ছিঁড়ে ছিঁড়ে বাইরে চলে আসে। এটাই হচ্ছে বেসিক ফান্ডা। আর দুই সাইডে দুইটা ওভারির ভেতরে যে ডিম্বাণু বা ওভাম আছে, সেগুলো সেগুলো কিন্তু একদম ফিক্সড। ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটু ভিতরে আলোচনা করব।
ধরে নিলাম একটা মেয়ের যে ডিউরেশন হচ্ছে, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের ডিউরেশন বা ডেট হচ্ছে 28 দিন। ধরে নিলাম 28 দিন, 1 থেকে 28 দিন, ঠিক আছে? 28 দিন, প্রথম 28 দিনের ভেতরে, প্রথম থেকে আমরা ধরছি 28 দিন, ধরে নিলাম 1 থেকে 5 দিন, 1 থেকে 5 দিনে কি হয়? ব্লিডিং হয়। কেন ব্লিডিং হয়? কারণ প্রথমে এন্ডোমেট্রিয়াল যে লেয়ারটা আছে ইউটেরাসের, সে লেয়ারটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যায়। এই ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যায়, তো এটা ছিঁড়তে সময় লাগে 4 থেকে 5 দিন। ধরে নিলাম 5 দিন, ধরে নিলাম 5 দিন, এই 5 দিন সময় লাগে ছিঁড়ে ছিঁড়ে বের হয়, এবং এই ছিঁড়ে ছিঁড়ে বের হওয়ার কারণে কিন্তু ব্লিডিং হয়। তাই এটাকে 1 থেকে 5 দিন এটাকে বলে হচ্ছে ব্লিডিং ফেজ, এটাকে বলে ব্লিডিং ফেজ, এটাকে বলে ব্লিডিং ফেজ। এবং এই ব্লিডিং ফেজকে কিন্তু আরেকটা কথা বলা যায়, সেটাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। আরেকটা বলা, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে প্রথম থেকে কি বুঝলাম? প্রথম 1 থেকে 5 দিন এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যায়, যার কারণে ব্লিডিং হয়, তাই এটাকে মেনস্ট্রুয়াল ফেজ বলে। এখন যখন, এখন ধরে নিন 1 থেকে 5 দিন পরে কি হয়? 1 থেকে 5 দিন পরে যখন এটা ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যায়, হাত দিয়ে মুছে দিই। এখন 1 থেকে 5 দিন, যেহেতু প্রথম 5 দিনে ব্লিডিং হলো, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আমাদের ছিঁড়ে বের হয়ে গেছে, এখন আর এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু নাই। এখন কি হবে? পরবর্তী 5 দিন থেকে 14 দিন, পরবর্তী 5 থেকে 14 দিনের ভিতরে এন্ডোমেট্রিয়াম লেয়ার যেটা ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে গেছিল, সেটা পুনরায় আবার তৈরি হবে, আবার তৈরি হবে। এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কি হবে? এই 5 থেকে 14 দিনে আবার তৈরি হবে। এবং যে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে কিন্তু এটা শক্তপোক্ত থাকে না, খুবই দুর্বল অবস্থায় থাকে, কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তৈরি হয়। ইংলিশ দিকেই তৈরি হয়ে যায়, তৈরি হওয়াকে বলে প্রলিফারেটিভ। তো সো তাই যেহেতু 5 থেকে 14তম দিনের ভিতরে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ইউটেরাসের ভিতরে আবার তৈরি হয় বা প্রলিফারেটিভ হয়, তাই এই 5 থেকে 14তম দিনকে বলে প্রলিফারেটিভ ফেজ। কি বলে? প্রলিফারেটিভ ফেজ। এটা আমি লিখে দিচ্ছি এখানে, প্রলিফারেটিভ ফেজ, একে প্রলিফারেটিভ ফেজ বলে। এবং এই 5 থেকে 14 দিনের ভিতরে আরো একটা কাজ হয়, যেটা একটু আগেই বললাম, যে দুইটা ওভারির ভেতর থেকে যে কোনো একটা ওভারিতে একটা মাত্র ডিম্বাণু ম্যাচিউর হয়, ম্যাচিউর হয়ে এই যে অ্যাম্পুলা আছে ইউটেরাসের, অ্যাম্পুলাতে অবস্থান করে। ঠিক আছে, তো কি হয় এটা বলার আগে আরেকটু ডিটেলস আমাকে ওভারির ভিতরে যাওয়া লাগবে, তাহলে ভালো বুঝতে পারবেন বিষয়টা। আমি বলি যে ওভারির ভিতরে যে ওভাম গুলা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু বলে ওভারি। দুই সাইডে দুইটা ওভারি আছে। ওভারির ভিতরে ফিক্সড, ফিক্সড কি আছে? ডিম্বাণু আছে। এগুলা ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে ওসাইট। কি বলে? ওসাইট, ওসাইট বা ওভাম। ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে আমি বলছি, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো লাগবে। যে ডিম ওভারির ভিতরে ইমম্যাচিওর, আগেই বলেছি যে দুই ওভারির ভিতরে যে ডিম্বাণু গুলো থাকে, সেগুলো ইমম্যাচিওর পর্যায়ে থাকে, এবং প্রতি মাসে একটা মাত্র ডিম্বাণু ম্যাচিওর হয়। তাহলে কি বেশিরভাগই, একটা বাদে বা বেশিরভাগ মানে সবগুলাই ইমম্যাচিওর অবস্থায় থাকে, সেগুলোকে বলে প্রাইমারি। কি বলে? প্রাইমারি ওসাইট। আমি ডিগ্রি দিয়ে বুঝলাম, কি বলে? প্রাইমারি ওসাইট বলে। এবং প্রতি মাসে কি হয়? এই প্রাইমারি ওসাইট গুলো, মানে ইমম্যাচিওর অবস্থাকে বলে প্রাইমারি ওসাইট, এবং প্রতি মাসে যে এটার মানে ম্যাচিওর হয়, ম্যাচিওর অবস্থাকে বলে সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। ঠিক আছে, ইমম্যাচিওর অবস্থায় এটাকে বলে প্রাইমারি ওসাইট, এবং ম্যাচিওর অবস্থায় এটাকে বলে সেকেন্ডারি ওসাইট। এখানে আর একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবা যে এই প্রতিটা ওসাইট কিন্তু, ডিম্বাণু কিন্তু আমার কাভার দিয়ে ঘিরা। এই যে দেখা যাচ্ছে প্রতিটা ডিম্বাণু কাভার দিয়ে ঘিরা। এই ডিম্বাণুর কাভার, ওসাইটের কাভার, এই কাভারকে কিন্তু বলা হয় ফলিকেল। আগেই বলেছি ইমম্যাচিওর অবস্থাকে বলে প্রাইমারি ফলিকেল। তাহলে এগুলো কি অবস্থায় আছে? প্রাইমারি ফলিকেল।
প্রাইমারি, আমি অন ডিগ্রি দিয়ে বোঝাচ্ছি, প্রাইমারি ফলিকেল। প্রাইমারি ফলিকেল, প্রাইমারি ফলিকেল যখন, এখন একটা জিনিস মনে করো, যে যেহেতু ভেতরকার ডিম্বাণু, ডিম্বাণুকে আমরা কি বলছি বোঝার জন্য, ওসাইট। ওসাইট, যেহেতু ডিম্বাণু প্রাইমারি ওসাইট ছিল, তাহলে যদি ডিম্বাণু ম্যাচিউর হয়, তাহলে ডিম্বাণু যে কাভার, কাভারও তো ম্যাচিউর হবে, তাই না? তাহলে যেহেতু প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট হয়, তাহলে ওই ওসাইটের কাভারও প্রাইমারি ফলিকেল ছিল, তাহলে প্রাইমারি ফলিকেলটাকে মানে ম্যাচিওর হয়ে নাম হবে গ্রাফিয়ান ফলিকেল। গ্রাফিয়ান ফলিকেল, ঠিক আছে? তো কি হলো, প্রাইমারি ওসাইটটা, প্রাইমারি ওসাইটটা প্রতি মাসে কি হয়, একটা প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয়, এবং একটা প্রাইমারি ফলিকেল গ্রাফিয়ান ফলিকেলে পরিবর্তন হয়। তো এখানে কি দেখতে পেলাম, প্রতি মাসে একটা ফলিকেল, একটা প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে পরিবর্তন হলো, এবং সাথে সাথে যে এর কাভার, কাভারকে বলা হয় ফলিকেল, ইমম্যাচিউর অবস্থাকে বলা হয় প্রাইমারি ফলিকেল, এবং ম্যাচিউর অবস্থায় বলা হয় গ্রাফিয়ান ফলিকেল। তাহলে কি হয়, এই পর্যায়ে 5 থেকে 14তম দিনের ভিতরে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আবার তৈরি হয়, মানে ইংরেজিতে প্রলিফারেটিভ হয়, তাই একে প্রলিফারেটিভ ফেজ বলে। এবং একই সময় দুই ওভারির ভিতর থেকে একটা ওভারিতে একটা মাত্র প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে পরিবর্তন হয়, এবং এই যে এই ওসাইটের যে কাভার, কাভার হচ্ছে ফলিকেল, ইম্যাচিউর অবস্থায় থাকে প্রাইমারি ফলিকেল, ওসাইটের সাথে সাথেই, ওসাইট যেহেতু ডেভেলপমেন্ট হচ্ছে, ম্যাচিউর হচ্ছে, তাই ডিম্বাণু কিন্তু ম্যাচিউর হচ্ছে, মানে ফলিকেলটা ম্যাচিউর হয়ে গ্রাফিয়ান ফলিকেলে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে কি ঘটলো, ফলিকেলের ডেভেলপমেন্ট ঘটলো। কিভাবে ঘটলো, যে প্রাইমারি ফলিকেল থেকে গ্রাফিয়ান ফলিকেলে হলো, তাহলে কি হলো, ফলিকেলের ডেভেলপমেন্ট হলো। তাই প্রলিফারেটিভ ফেজ ছাড়াও এটাকে ফলিকুলার ফেজও বলে। কি বলে, লেখার জায়গা নাই সাইডে, এটাকে বলে ফলিকুলার ফেজ বলে, নিচে লিখে দিই, ফলিকুলার ফেজ বলে। হ্যাঁ, ফলিকুলার ফেজ বলে। এবং এই যে 14তম দিন, 14তম দিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা দিন। এই দিনেই কিন্তু অভুলেশন ঘটে। অভুলেশন কি ঘটে বলেছিলাম, যে প্রতি মাসে কি হলো, 14 দিনের পরে, মানে 5 দিন গেল, 14তম দিনে একটা ইম্যাচিওর হলো, মানে 5 থেকে 14 দিনের ভিতরে, 5 থেকে 14 দিনের ভিতরে একটা প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে পরিণত হলো, এবং এর যে কাভার, সেটা হচ্ছে প্রাইমারি ফলিকেল থেকে গ্রাফিয়ান ফলিকেলে পরিবর্তন হলো। হওয়ার পরে 14তম দিনে এই ভেতরকার যে প্রাইমারি ওসাইটটা সেকেন্ডারি ওসাইটে পরিবর্তন হয়েছে, এটা বোঝার সুবিধার্থে আমি বলছি, যে মনে করো এই একটা আমি বড় করে দেখালাম, ঠিক আছে, সবগুলো ইনম্যাচিউর অবস্থায় আছে, এই একটা মাত্র প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে পরিণত হয়েছে, এবং প্রাইমারি ফলিকেল গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হয়েছে। এটা কখন হয়েছে, 5 থেকে 14 দিনের ভিতরে। এখন 14তম দিনে কি ঘটে, 14তম দিনে এই ভিতরকার যে আমাদের ছিল সেকেন্ডারি ওসাইটটা ছিল, সেটা এই কাভারটা ভেদ করে, ফুটাকারে ছিঁড়ে ফেলে এই ওভারির ভিতর দিয়ে, ছিঁড়ে ফেলে ওভারির ভিতর দিয়ে এসে অ্যাম্পুলাতে এসে অবস্থান করে। যে যে সেকেন্ডারি ওসাইটটা গ্রাফিয়ান ফলিকেল ভেদ করে, ওভারি ভেদ করে ইউটেরাসের অ্যাম্পুলাতে গিয়ে অবস্থান করলো, এই যে ভেদ করে চলে গেল, এটাকে বলে অভুলেশন। তাই 14তম দিনে হচ্ছে অভুলেশন ফেজ বলে। কি বলে, অভুলেশন, অভুলেশন, ঠিক আছে? এখন কি বুঝলেন, যেহেতু 14তম দিনে ডিম্বাণু যায় অ্যাম্পুলাতে, 14 দিনের আগে ডিম্বাণু যায় না, তাহলে 14 দিনের আগে যদি কেউ সেক্স করে, তাহলে কিন্তু তার বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ ডিম্বাণুই তো যায় না, স্পার্ম কার সাথে মিলিত হবে। এবং 14 দিনের 14তম দিনে যে অ্যাম্পুলাতে গেল ডিম্বাণুটা, যাওয়ার পরে সর্বোচ্চ 1 থেকে 2 দিন থাকে, 1 থেকে 2 দিনের পরে কিন্তু আর থাকে না। কোথায় যায়, এখানে থাকে না, ইউটেরাসের ভিতরে অন্য কোথাও জায়গায় চলে যায়, কিন্তু এখানে থাকে না। কিন্তু পুরুষদের স্পার্ম এমন ভাবে আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে এমন ভাবে ফাংশন করেছেন ভিতরে, যে পুরুষদের স্পার্ম ভিতরে প্রবেশ করার পর এই অ্যাম্পুলা ছাড়া, এই দুই সাইডে যে কোনো এক সাইডে হতে পারে, যে এই অ্যাম্পুলা ছাড়া আর কোনো জায়গা চেনে না, পুরুষের স্পার্ম এই অ্যাম্পুলাতেই যাবে। এই 1 থেকে 2 দিন
মানে 14 এবং 15তম দিন ধরে নিলাম, সব থেকে বেশি চান্স থাকে 14তম দিনে, তবে 1 থেকে 2 দিন ধরা যায়। এই 1 থেকে 2 দিনের ভিতরে যদি পুরুষের স্পার্মে অ্যাম্পুলাতে আসে, তাহলে ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশনে কনসেপ্ট হবে, প্রেগনেন্সি হয়ে যাবে। কিন্তু 1 থেকে 2 দিন পর যদি মিলিত হয় কেউ, তাহলে কিন্তু স্পার্ম এখানে ঠিকই আসবে, কিন্তু ডিম্বাণু পাবে না, ডিম্বাণু অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় গেলে আর মিলিত সেটা ফার্টিলাইজেশন আর হবে না। তাহলে কি বুঝলাম, 14তম দিনের আগে যদি কেউ সেক্স করে, তাহলে তার মানে প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স থাকে না। এবং যে 14 এবং 15 দিনের পর যদি কেউ সেক্স করে, তাহলেও কিন্তু কোনো চান্স থাকে না প্রেগনেন্ট হওয়ার। প্রেগনেন্ট হতে হলে যদি কারোর মেনস্ট্রুয়াল ডেজ 28 দিন পর পর হয়, তাহলে 14 থেকে 15তম, সব থেকে বেশি চান্স থাকে 14তম দিনে যদি কেউ সেক্স করে, তাহলে সে প্রেগনেন্ট হবে। কারণ 14তম দিনেই তার ওভারির ভেতর থেকে ওভামটা ডিম মানে ডিম্বাণুর ভেতর থেকে ডিমটা বের হয়ে আসে, ঠিক আছে। এবং 14 থেকে 15 দিনের পরে যদি কেউ সেক্স করে, তাহলে কিন্তু তার প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অভুলেশন আমাদের 14তম দিনে হয়ে গেল। 14তম দিনে অভুলেশন হওয়ার পরে যে ডিম্বাণুটা যে এই গ্রাফিয়ান ফলিকেলটা ভেদ করে অ্যাম্পুলাতে গেল, যাওয়ার পরে কি হয়, এটা ডিম্বাণু, এই ডিম্বাণুটা এখানে চলে আসলো, তাহলে কি হলো, ভেতরে ফাঁকা হয়ে গেল, শুধু এই কাভারটা পড়ে থাকলো। এই কাভার, এই সম্পূর্ণ কাভারটার নাম কি ছিল, নাম ছিল হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। যখন ডিম্বাণুটা এই কাভারের ভেতর থেকে বের হয়ে চলে গেল, তখন এটার নাম পরিবর্তন করে হয়ে যাবে কর্পাস লুটিয়াম। কি হবে, কর্পাস লুটিয়াম। লিখলাম নাম, এটাকে বলে কর্পাস লুটিয়াম। তখন কি করে, এই কর্পাস লুটিয়ামটা তখন এক ধরনের হরমোন নিঃসরণ করে, সেটাকে বলে প্রোজেস্টেরন হরমোন। সেটা আমি বলতেছি। যদি এই কর্পাস লুটিয়ামটা তখন এক ধরনের হরমোন বের করে, এবং প্রোজেস্টেরন বলে সেটাকে, এবং যে এই এন্ডোমেট্রিয়াল লেয়ারটা 5 থেকে 14 দিনের ভিতরে তৈরি হয়ে আনস্টেবল পর্যায়ে ছিল, মানে শক্তপোক্ত ভাবে ছিল না, এই 14 দিনের পরে যে গ্রাফিয়ান ফলিকলটা নাম পরিবর্তন করে কর্পাস লুটিয়াম হয়ে গেল, তখন এটা প্রোজেস্টেরন হরমোন বের করে এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে শক্তপোক্ত মজবুত করে দিল, ঠিক আছে। এখন যদি এই 14তম দিনে যদি কারোর ফার্টিলাইজেশন বা স্পার্ম, বা কেউ যদি সেক্স করার ফলে যদি স্পার্ম এই অ্যাম্পুলাতে এসে যে ফার্টিলাইজেশন করে, তাহলে এটা জাইগোট তৈরি করে কিন্তু এই ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারে বড় হতে থাকবে। যদি বড় হতে থাকে, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যদি শক্তপোক্তই না থাকে, তাহলে বাচ্চাটা বড় হবে কোথায়? তার জন্য যে এই কর্পাস লুটিয়ামটা কি করে, যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা শক্তপোক্ত করে, যেন বাচ্চা এখানে বড় হয়। কিন্তু যদি বড় হয়, ঠিক আছে, যদি বাচ্চা কনসেপ্ট না করে, মানে যদি স্পার্ম এবং ডিম্বাণু মিলিত না হয়, তখন যে এই ডিম্বাণুটা কি হয়, নেক্সট পিরিয়ডের সময় এন্ডোমেট্রিয়াম লেয়ারের সাথে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যায়। যদি স্পার্ম এবং ডিম্বাণু মিলিত না হয়, এই কর্পাস লুটিয়াম যেটা ছিল, এটা 27 থেকে 28তম দিনে, একদম শেষের দিনে কি হয়, এটা ছিঁড়ে যায়, এটা নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি হয়, এটার কাজ কি ছিল, কর্পাস লুটিয়ামের কাজ ছিল এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে শক্তপোক্ত মজবুত করা। কারণ এন্ডোমেট্রিয়াম লেয়ারটা একটা হরমোন প্রোজেস্টেরন প্রডিউস করছিল, যেটা এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে মজবুত করছিল। যদি কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায় 27-28তম দিনে, তাহলে তার প্রোজেস্টেরন হরমোনটা সে দিতে পারছে না। আর প্রোজেস্টেরন হরমোন না পেলে তো এন্ডোমেট্রিয়াম যে লেয়ার ছিল, সেটাও কিন্তু শক্তপোক্ত থাকছে না, আগের মতো আবার দুর্বল হয়ে যায়। এবং পরবর্তী মাস শুরু হয়ে যায় 28 দিনের পরে, আবার 1 থেকে 5 দিন শুরু করে নেক্সট মান্থে চলে গেলাম, আবার এটা অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে বের হতে থাকে। বুঝাইতে পারলাম বিষয়টা? আমি আরেকবার শর্টকাটে এটা বলে দিচ্ছি। ও, এটাকে একটা ক্লিয়ার করা হয় না, বিষয়টা বলে দিচ্ছি। যে এই 1 থেকে 5 দিন, মানে নেক্সট মান্থে আমরা চলে গেছি, ঠিক আছে। তো এখানে মুখ্য ভূমিকা কে পালন করছে আমাদের, অবশ্যই কর্পাস লুটিয়াম। এখানে মুখ্য ভূমিকা হলো কর্পাস লুটিয়াম। তাই এটাকে কিন্তু লুটিয়াল ফেজ বলে। কি বলে? লুটিয়াল, লুটিয়াল ফেজ বলে। এবং কর্পাস লুটিয়ামটা মুখ্য ভূমিকা পালন করে কিভাবে, প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে। প্রোজেস্টেরন হরমোনটা কি করে, এন্ডোমেট্রিয়াম লেয়ারের ভিতরে সিক্রেশন হয়। সিক্রেশন হয়ে কি হয়, এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে শক্তপোক্ত করে, যদি কনসেপ্ট হয়,
প্রেগনেন্ট যদি মা যদি প্রেগনেন্ট হয়, তাহলে এটা এই কাজটা কর্পাস লুটিয়াম করে। আর না, প্রেগনেন্ট যদি না হয়, তাহলে কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তী 27 থেকে 28তম দিনে এটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তী 1 থেকে 5 দিনের ভিতরে আবার এই পিরিয়ড শুরু হয় এবং এন্ডোমেট্রিয়াম লেয়ারটা 1 থেকে 5 দিনের ভিতরে সেরে এবং পুনরায় এই ঘটনাটা ঘটতে থাকে। এখানে মুখ্য ভূমিকা পালন করে কর্পাস লুটিয়াম, তাই একে লুটিয়াল ফেজ বলে। আর যেহেতু কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে এবং প্রোজেস্টেরন হরমোনটা এন্ডোমেট্রিয়াম লেয়ারের ভিতরে সিক্রেশন হয়, তাই এই লুটিয়াল ফেজকে সিক্রেটরি ফেজও বলে। কি বলে? সিক্রেটরি ফেজ। সিক্রেটরি ফেজ বলে। আমি যে মুখে মুখে বলছি এইভাবে আপনারা নোট করে নিন, ঠিক আছে? সিক্রেটরি ফেজ বলে। এবার এবার আমরা আরেকটু ভালো করে জানবো যে ওভারি থেকে যে ওভাম গেল, সম্পূর্ণ প্রক্রিয়াটা কি এমনি এমনি হলো? না, এমনি এমনি হয় নাই। কিভাবে হয়েছে আমি ডিটেলস এখন আপনাদের বলতেছি। এটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এটা আমি বলে দিলাম, স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবার আমি এটা বলি। এখন থেকে যদি আমি এখন যেটা বলবো, এখন থেকে যদি কেউ এই ভিডিওটা কন্টিনিউ করে, তাও সম্পূর্ণ ডিটেলসে ভালো মতো বুঝতে পারবে। এখন ডিটেলস আমি বলবো। প্রথমে যে আমাদের ধরে নিলাম এটাও আমার প্রাইমারি ওসাইট, সবগুলো আমার প্রাইমারি ওসাইট, সবগুলা দুইটা ওভারের ভিতরে প্রাইমারি ওসাইট অবস্থায় আমার আছে। মানে দুইটা ওভারের ভিতরে ডিম্বাণু গুলা আমার প্রাইমারি ওসাইট মানে ইম্যাচিউর অবস্থায় আছে। এখন ইম্যাচিউর কেন হয়? আমাদের মাথার পিটুইটারি থেকে এফএসএইচ বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, কি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন নামে একটা হরমোন এসে ওভারিতে একটা খেলে। কি খেলে? এই ওভারির ভিতরে আসে এবং দুইটা ওভারির ভেতর থেকে যে কোনো একটা ওভারিতে একটা মাত্র ডিম্বাণুকে, ইম্যাচিউর ডিম্বাণুকে ম্যাচিউর করে। কে করে? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ইম্যাচিউর অবস্থাকে ম্যাচিউর করে। ইম্যাচিউর ডিম্বাণুকে কি বলে? প্রাইমারি ওসাইট। এবং ম্যাচিউর ডিম্বাণুকে কি বলে? সেকেন্ডারি ওসাইট। ইম্যাচিউর ডিম্বাণুকে বলে প্রাইমারি ওসাইট এবং ম্যাচিউর ডিম্বাণুকে বলে সেকেন্ডারি ওসাইট। এবং এই ডিম্বাণু যে কাভার আছে, ডিম্বাণু যখন ইম্যাচিউর থাকে, কাভারও তো ইম্যাচিউর থাকে, তাই না? এই কাভারকে বলা হয় ফলিকেল। যেহেতু এটা ইম্যাচিউর অবস্থায় থাকে, তাই এটাকে বলে প্রাইমারি ফলিকেল। এবং যখন এটা ডিম্বাণুর সাথে ম্যাচিউর হয়, তখন এটাকে বলে গ্রাফিয়ান ফলিকেল। এটুকু কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? তো ধরে নিলাম ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা কি করছে, যে আমার যে এখানে প্রাইমারি ওসাইট ছিল, ভেতরে যে প্রাইমারি ওসাইটটা ছিল, এটাকে সেকেন্ডারি ওসাইট করলো। মানে ইম্যাচিউর অবস্থা থেকে ম্যাচিউর করলো। আমি তো এটা মোটা করে দেখালাম ওই জন্য, ঠিক আছে? ম্যাচিউর করলো। এবং এর সাথে যে এর যে কাভার ছিল, এর যে কাভার ছিল, এই কাভারটাও কিন্তু ইম্যাচিউর অবস্থা থেকে ম্যাচিউর হলো। ইম্যাচিউর অবস্থায় এর নাম হলো ফলিকেল, প্রাইমারি ফলিকেল। এবং ম্যাচিউর অবস্থায় এর নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। এই কাজটা কে করলো? আমাদের মাথার যে পিটুইটারি আছে, ওখান থেকে একটা হরমোন আসে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটাই হচ্ছে ইম্যাচিউর অবস্থা থেকে ম্যাচিউর করলো। এটা আমি ক্লিয়ার করতে পেরেছি? এবার আমাদের কি হয়, যখন যখন এটা ম্যাচিউর হয়, ঠিক আছে, যখন এটা ম্যাচিউর হয়, ম্যাচিউর হওয়ার পরে আমাদের এখানে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা তখন থাকে না। তখন কি হয়? এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ম্যাচিউর হওয়ার পরে এই ওখান থেকে মানে গ্রাফিয়ান ফলিকেল, এফএইচ হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের কারণে গ্রাফিয়ান ফলিকেল মানে প্রাইমারি ফলিকেল থেকে গ্রাফিয়ান ফলিকেলে রূপান্তরিত হয়েছে। গ্রাফিয়ান ফলিকেলে রূপান্তরিত হওয়ার পরে একটা গ্রাফিয়ান ফলিকেল একটা হরমোন নিঃসরণ করে। সে হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। কি হরমোন? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোনটা কি করে? ইস্ট্রোজেন হরমোনটা কি করে, যে 1 থেকে 5 দিনের ভিতরে যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে গেছিল, সেই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে পুনরায় তৈরি করে। কি করে? পুনরায় তৈরি করে। 1 থেকে 5 দিনের ভিতরে ছিঁড়ে গেছিল, 5 থেকে 14তম দিনের ভিতরে এই কি করে? গ্রাফিয়ান ফলিকেলটা এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আবার পুনরায় তৈরি করে। পুনরায় তৈরি করে, কিন্তু এটা স্টেবল, শক্তপোক্ত হয় না। শক্তপোক্ত না হওয়ার জন্য দুর্বল থাকে আর কি, ঠিক আছে?
তো ইস্ট্রোজেন হরমোনটা এখানে করে যখন এই এন্ডোমেট্রিয়াল লেয়ারটা তৈরি হয়ে যায়, এন্ডোমেট্রিয়াল লেয়ারটা হরমোন যখন ইস্ট্রোজেন হরমোনটা যখন এন্ডোমেট্রিয়াল লেয়ারটা তৈরি করে ফেলে, তৈরি করার ফলে এই ইস্ট্রোজেন হরমোন যেটা বের হয়েছিল, ইস্ট্রোজেন হরমোনটা এই ওভারির ভিতরে আর একটা হরমোন আছে এলএইচ হরমোন বা লিউটেনাইজিং হরমোন, এই লিউটেনাইজিং হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এই লিউটেনাইজিং হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে যে আমাদের সেকেন্ডারি ওসাইট ছিল সেটা গ্রাফিয়ান ফলিকাল ভেদ করে 14তম দিনে এই অ্যাম্পুলাতে এসে অবস্থান করে। এটাকে বলে ওভুলেশন ফেজ। কেন? তাহলে ওভুলেশনটা কেন হলো? এলএইচ হরমোনটা ওভারির ভেতরে বেড়ে যাওয়ার জন্য আমাদের মানে ওভুলেশন হলো। এটাকে বলে এলএইচ সার্জ। কি বলে? এলএইচ সার্জ। এটাকে বলে এলএইচ সার্জ। তারপরে আমাদের কি ঘটনা ঘটে? অ্যাম্পুলার চলে গেল, ওভুলেশন হয়ে গেল। এবার আমাদের যে গ্রাফিয়ান ফলিকেলটা পড়েছিল সেটা কিন্তু নাম পরিবর্তন করে হয়ে যায় কর্পাস লুটিয়াম। কি নাম পরিবর্তন হয়ে যায়? নাম পরিবর্তন করে আমাদের হয়ে যায় কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম নাম পরিবর্তন হয়ে গেল কর্পাস লুটিয়াম। এবং কর্পাস লুটিয়াম যখন হয় তখন কিন্তু ভেতরে আর এটা থাকে না, এটা শুধু ফাঁকা অবস্থায় থাকে, কারণ ডিম্বাণুটা তো আমরা ওভারির ভিতরেই আছে, মানে সরি ডিম্বাণুটা কিন্তু আমার অ্যাম্পুলাতে অবস্থান করছে, তাই না? তা কিন্তু আমাদের এটা ফাঁকা অবস্থায় থাকে, এটাকে বলে কর্পাস লুটিয়াম। তখন 14তম দিনের পরে কর্পাস লুটিয়াম আর একটা হরমোন নিঃসরণ করে। কর্পাস লুটিয়াম কি হরমোন নিঃসরণ করে? কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন নামক পিআরও প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে। প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করলে কি হয় বলেছিলাম? প্রোজেস্টেরন হরমোনটা কি করে? এন্ডোমেট্রিয়াম লেয়ারটা শক্তপোক্ত মজবুত করে, যেন 14তম দিনে যদি স্পার্মের সাথে মিলিত হয়ে যদি কনসেপ্ট করে তাহলে এন্ডোমেট্রিয়াম লেয়ারের উপরে যেন বাচ্চাটা বড় হতে পারে, তার জন্য কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন নামক হরমোন নিঃসরণ করে। শুধু প্রোজেস্টেরন প্রাইমারি ভাবে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে, কিন্তু এটা কিছু কর্পাস লুটিয়াম কিছু পরিমাণে ইস্ট্রোজেন এবং ইনহিবিট নামক হরমোনও নিঃসরণ করে, কিন্তু সব থেকে মুখ্য ভূমিকা পালন করে প্রোজেস্টেরন হরমোন, কারণ প্রোজেস্টেরন হরমোনটা এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে শক্তপোক্ত করে। আমি বুঝাইতে পারলাম? শক্তপোক্ত করে। এখন যদি আমাদের যে স্পার্ম যদি ডিম্বাণু না পায় তাহলে কি হয়? এই কর্পাস লুটিয়ামটা 27 থেকে 28তম দিনে 27তম বা 28তম শেষের দিকে এসে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি হবে? নষ্ট হয়ে গেলে তো প্রোজেস্টেরন হরমোন আর তৈরি হবে না। প্রোজেস্টেরন হরমোন তৈরি না হলে কি হবে? এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আনস্টেবল বা দুর্বল হয়ে পড়বে। আর দুর্বল হয়ে যাওয়ার পরে নেক্সট মান্থ শুরু হয়ে যাবে। নেক্সট মান্থ শুরু হলে কি হবে? এন্ডোমেট্রিয়াম লেয়ারটা দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে বের হতে থাকবে এবং ব্লিডিং শুরু হবে। পরবর্তী মাস শুরু হয়ে গেছে। আশা করি মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে বিষয়টা আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। কি কি হরমোন আমাদের লাগে ভালো করে দেখেন। এই হরমোন গুলা আমি বলছি, ভিডিওটা বারবার দেখবেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। এবার আমরা আসি যে পিরিয়ডের সময় ব্যথা কেন হয়। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যখন ছিঁড়ে ছিঁড়ে বের হয় 4 থেকে 5 দিন ধরে, তখন এই ব্লিডিং এর সাথে এক ধরনের কেমিক্যাল বের হয়, সেটাকে বলে প্রোস্টাগ্ল্যান্ড। এটা মুছে দিলাম। এক ধরনের কেমিক্যাল বের হয় সেটাকে বলে প্রোস্টাগ্ল্যান্ডি। আমি সংক্ষেপে লিখলাম প্রোস্টাগ্ল্যান্ডি। সেটা কি বলে? প্রোস্টাগ্ল্যান্ডি। এই প্রোস্টাগ্ল্যান্ডি কেমিক্যাল বের হয় বলেই কিন্তু পেন হয়। এই যদি কেমিক্যালটা বের না হতো তাহলে কিন্তু পেন হতো না। এটা মূলত প্রোস্টাগ্ল্যান্ডি F2 আলফা নামে কেমিক্যাল বের হয়, এটাকে সংক্ষেপে আমরা প্রোস্টাগ্ল্যান্ডি বলি। এখন যখন পেন হয় তখন দেখবেন ডাক্তাররা এই ধরনের মানে যে কাজ করে সে ধরনের কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর ওষুধই কিন্তু আপনাদের দিয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে পেন হয়। আরেকটা জিনিস কিন্তু আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছি, যে কি ক্লিয়ার করেছি? প্রেগনেন্সি যদি আসে কখন আসবে? ওভুলেশন যখন হবে তখন হবে। এখন কথা হলো, কেউ বলতে পারে যে তার হচ্ছে 28 দিন পর পর হচ্ছে যে পিরিয়ড হয় না, তার পিরিয়ড হয় কদিন পরে? 30 দিন পর। তাহলে তার ওভুলেশন ডেট কত হবে? এটা সিম্পল, 28-এর সাথে 2 বাড়তি না,
তাহলে কি হবে, 14তম দিনে যদি অভুলেশন হইতো, 14 সাথে 2 যোগ করেন যেহেতু 2 দিন বেশি, তাহলে কত হবে, আপনার অভুলেশন ফেজ হবে 16তম দিন। তো 16 মানে যদি 28-এর থেকে কম হয় তাহলে 14তম দিন থেকে সেটা মাইনাস করেন, যদি 28 দিনের থেকে বেশি হয় তাহলে 14তম দিনের থেকে বাড়তি দিনটা যোগ করেন, সেই দিনটাই হবে আপনার অভুলেশন ফেজ। এবং এই অভুলেশন ফেজ ছাড়া প্রেগনেন্ট হওয়া সম্ভব না। যদি ডিমই না থাকে তাহলে স্পার্ম কার সাথে মিলিত হবে। তো এটাই হলো আমাদের মেন কনসেপ্ট। আমি লাস্ট একদম ফিনিশিং দিয়ে দেবো শর্টকাটে, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আশা করি এখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কি ঘটে, আমাদের ব্রেন থেকে ফলিকুলার ব্রেনের সরি আমাদের মাথার পিটুইটারি থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা ওভারিতে আসে। আসার পরে দুইটা ওভারির ভেতর থেকে যে কোনো একটা ওভারিতে একটা মাত্র ইম্যাচিউর ডিম্বাণুকে প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইটে কনভার্ট করে। একই সাথে ওই ডিম্বাণু যেহেতু প্রাইমারি থেকে সেকেন্ডারি হয়েছে, তাই এটার কাভার যেটা আছে ফলিকেল বলে, এটাও ম্যাচিউর হয়। ইম্যাচিউর অবস্থাকে বলে প্রাইমারি ফলিকেল এবং ম্যাচিউর অবস্থাকে বলে গ্রাফিয়ান ফলিকেল। এখানে কিন্তু সেকেন্ডারি ফলিকেল বলে না, প্রাইমারি ফলিকেল এবং এটাকে বলে গ্রাফিয়ান ফলিকেল। এবং তারপরে কি হয় যে গ্রাফিয়ান ফলিকেলটা এখানে আমাদের এপিএস হরমোনের কারণে যে রূপান্তরিত হওয়ার পরে আমাদের এপিএস হরমোনের কারণে গ্রাফিয়ান ফলিকেল তৈরি হয়েছে এবং গ্রাফিয়ান ফলিকেলটা ইস্ট্রোজেন নামক একটা হরমোন তৈরি করে। ইস্ট্রোজেন নামক হরমোন তৈরি করার কারণে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আবার পুনরায় তৈরি হয়। এটা আমি আর লিখতেছি না, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আবার তৈরি হয়। তৈরি হওয়ার পরে এই ইস্ট্রোজেন হরমোনটা ওভারির ভেতরে এলএইচ নামক হরমোনের প্রভাব বাড়িয়ে দেয়, যার কারণে অভুলেশন হয়। এবং অভুলেশন হওয়ার ফলে ডিম্বাণুটা গ্রাফিয়ান ফলিকেল থেকে বের হয়ে যায় এবং ফাঁকা অবস্থাটাকে বলা হয়, নাম পরিবর্তন করে এটা হয়ে যায় কর্পাস লুটিয়াম। পরবর্তীতে ফাঁকা অবস্থা যেটা থাকে কর্পাস লুটিয়াম, সেটা প্রজেস্টেরন নামক হরমোন তৈরি করে। সেটার কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ার, যে ইস্ট্রোজেন হরমোনটা এন্ডোমেট্রিয়াম লেয়ার তৈরি করেছিল সেটাকে স্টেবল করে যেন বাচ্চার উপরে বড় হতে থাকে। যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে মানে স্পার্ম এবং ডিম্বাণু যদি মিলিত না হয় তাহলে 27তম দিনে এই কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যায়, যার কারণে প্রজেস্টেরন তৈরি হয় না। প্রজেস্টেরন তৈরি না হলে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা শক্তপোক্ত স্টেবল থাকে না, তাহলে 28তম দিন থেকে মানে 27তম 28তম দিনে নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কি স্টেবল থাকে না এবং পরবর্তী মান্থ থেকে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে বের হতে থাকে। এটা 4 থেকে 5 দিন চলে, পরবর্তী মান্থে আবার পুনরায় রিপিট হবে। আশা করি একই কথা আমি কিন্তু বারবার রিপিট করেছি। আশা করি আজকের যে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র এই বিষয়ে একদম ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় ভিডিওটা 2 থেকে 3 বার দেখতে হবে। আমি যখন কোনো বিষয় নিয়ে শিখি বা গবেষণা করি আমি কিন্তু একটা ভিডিও 6 থেকে 7 বার দেখি। 6 থেকে 7 বার দেখার পরে আমি বুঝতে পারি এখানে কিন্তু আপনাদের একটা প্যাচ লাগতে পারে যে একই জিনিস একবার হয় গ্রাফিয়ান ফলিকেল একবার হয় কর্পাস লুটিয়াম। যখন ডিম্বাণুটা ভেতরে থাকে ম্যাচিউর অবস্থায় সেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল, ডিম্বাণু যখন বের হয়ে যায় ফাঁকা অবস্থায় সেটাকে বলে কর্পাস লুটিয়াম। ডিম্বাণু থাকা অবস্থায় ম্যাচিউর যখন হয় তখন ইস্ট্রোজেন হরমোন তৈরি করে যা এন্ডোমেট্রিয়াম লেয়ারটা তৈরি করে, এবং ডিমটা যখন বের হয়ে যায় তখন এই জিনিসটার নাম পরিবর্তন করে হয়ে যায় কর্পাস লুটিয়াম, যেটা প্রজেস্টেরন হরমোন তৈরি করে। প্রজেস্টেরন হরমোনটা এন্ডোমেট্রিয়াম লেয়ারটা শক্তপোক্ত করে। আশা করি এ টু জেড যতটুকু সম্ভব ছিল আমার আমি বুঝাইছি। আপনারা দেখবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।